আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো বগুড়া 6 থেকে মনোনয়ন পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছে প্রয়াত বিএনপি নেতাদের সন্তানরা। তবে 63টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। দলের মহাসচিব গুলশান কার্যালয়ে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। হাসান মাহমুদের রিপোর্ট। সব জল্পনা কল্পনা আর নানান গুজবের অবসান করে এবার ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নামের তালিকা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3টি আসনে বেগম খালেদা জিয়া এবং প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া। এবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাদের পাশাপাশি দলের প্রবীণ অভিজ্ঞ নেতারা। এছাড়া মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত নেতাদের সন্তানরাও। ঢাকা 6 ইশরাক হোসেন, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর 6 অধ্যাপক AZM জাহিদ হোসেন, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 63টি আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির সমমনাদের জন্য যারা অবদান রেখেছেন আন্দোলন সংগ্রামে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। তবে এই তালিকাকে সম্ভাব্য উল্লেখ করে মির্জা ফখরুল জানান, এটা চূড়ান্ত নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 11 আসনে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই তথ্য জানিয়েছে এনসিপি সংশ্লিষ্টরা। তারা আরও জানায়, রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, ঢাকা 18 আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 আসনে সরওয়ার তুষার, পঞ্চগড় 1 আসনে লড়বেন সার্জিস আলম, কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী 6 আসনে আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসনে এনসিপির প্রার্থী তাসনিম জারা। সংশ্লিষ্টরা আরও জানায়, দ্রুতই সব আসনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য হলে নির্বাচনে জোট হতে পারে। ময়মনসিংহ বিভাগের 4 জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমরা মনে করি, আমরা যদি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি, ডিসেম্বরের মধ্যে যদি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকে, তাহলে আমরা 300 আসনে আমাদের শক্তিশালী আমাদের প্রার্থী দিতে পারব। জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে, বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমত থাকে, যদি তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে, এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত হতে পারি, তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতেই পারে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও আরপিওতে কোনো পরিবর্তন না আনার দাবিতে 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। দাবি না মানলে আগামী 11 নভেম্বর ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দলগুলোর। আর আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত। নূর হোসেনের রিপোর্ট।
জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসন ও 5 দফা দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, 5 দফা দাবি আদায়ে অনড় দলগুলো ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। বৃহস্পতিবার 6 নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। নির্বাচনের দিন গণভোট হলে সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন, এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতর অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। গণভোট ও জুলাই সনদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে দলগুলো। উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জোট না করলেও ইসলামী দলগুলো আসন সমঝোতায় প্রস্তুত বলে জানান নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ দেখছে না সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। প্রধান উপদেষ্টা কোন অধ্যাদেশ জারি করতে পারেন না বলেও মত তার। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল বা জনগণের সাথে তারা প্রতারণা করেনি। সুপ্রিম কোর্টের সাংবাদিকদের তারা এসব কথা বলেন। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। পরে এ নিয়ে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। তার এই অভিযোগের জবাব দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলেও মত দেন তিনি। যারা ওই ঐক্যমত্য কমিশনে আলোচনায় ছিলেন, এখন তারা বলছেন যে আপনারা জাতির সাথে বেইমানি করেছেন, রাজনৈতিক দলগুলির সাথে প্রতারণা করেছেন, এবং এই যে কথাগুলি বলছে আসলে তারা কোন জায়গায় বলছে। আমার একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। ঐকমত্য কমিশনের এমন সুপারিশকে অসাংবিধানিক বলে মন্তব্য করলেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আগে গণভোট, পরে সংশোধিত হয় না, অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। আইন পাস করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন, এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
গণভোট কবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর মতভেদে সরকার উদ্বিগ্ন। তাই 7 দিনের ভেতর রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। আলোচনা হয় জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট আয়োজনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর ভিন্ন মতের কারণে সংকট তৈরি হয়েছে, যার সমাধানে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছে সরকার। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার যথেষ্ট চেষ্টা করেছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, যদি দলগুলো নিজেরা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। বহু আলোচনা করেছে, সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইন উপদেষ্টা জানান, সরকার 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সংকল্পে অটল রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের একটি অংশ সংস্কার এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সনদ ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানান এনসিপির এই নেতা। কয়েকদিনের মধ্যে সংসদীয় আসনগুলোতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান আক্তার হোসেন। সম্মেলনে দলের আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে বিএনপি। বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানান তিনি। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা। ভাটারায় আসন্ন নির্বাচন উপলক্ষে আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজন করা হয় একটি কেন্দ্রে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন, সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়গুলো। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠান সশরীরে পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে।
আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। তিনি জানান, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, কারাবন্দী আছেন এবং প্রবাসীদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে বড় ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারা তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব, জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়। এআই এর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো দাবি করে নির্বিঘ্নে জাতীয় নির্বাচনের আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ডরমেট্রি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটবেই, ছোটখাটো ঘটনা যদি না ঘটে তো চাকরি থাকবো না। মানে এই জন্যই তো ছোটখাটো ঘটনা ঘটে, বড় ঘটনার জন্য না ঘটে, আর এই ছোটখাটো ঘটনার জন্য না ঘটে, এই জন্য কিন্তু এটার দিকে তো খেয়াল রেখেও যেন ঘটনা না ঘটে। নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি করেছে এটা তো আপনারা বলতে পারবেন কতটা উন্নতি হয়েছে, আমরা কিভাবে বলবো কতটা উন্নতি হয়েছে। বাট নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনরতরা জানায়, চাকরি জাতীয়করণের বিষয়ে সোমবার বেলা 12টা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করায় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষকরা। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। শিক্ষক নেতারা সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তপূর্ণ আন্দোলন চলবে বলে জানায় তারা। শিক্ষকদের আন্দোলনের মুখে গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশাগত ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার রাজধানীর উত্তরায় মেট্রো রেল ভবনে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা জানান। দেশে মেট্রো রেলের অভিজ্ঞতা প্রথম এবং পর্যাপ্ত সক্ষমতা এখনো অর্জিত হয়নি বলেও জানান ফারুক আহমেদ। এই সক্ষমতা অর্জনে মেট্রো রেল ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিদেশিদের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি প্রতি মাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণকে অবহিত করার কথাও জানান তিনি। এখনো অনেক মেজর ডিফেক্টস রয়ে গেছে, যে ডিফেক্টসটা রিপেয়ার করা না পর্যন্ত আমরা ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ড অ্যাকসেপ্ট করব না। তারপরে ফাইন্যান্সিয়াল যে ইমপ্লিকেশন আছে, পারফরমেন্স বন্ড বলেন, পারফরমেন্স সিকিউরিটি বলেন অথবা ফাইনাল বিল, ওগুলি রিলিজ করা সম্ভব না, বিকজ আমাদের এখনো কাজ শেষ হয় নাই। তো এটা জানার জন্য সবাই যে এটা এখনও ডিফেক্টস নোটিফিকেশন পিরিয়ডে আছে। এটা কন্ট্রাক্টরদেরই যত ডিফেক্ট আছে, দে হ্যাভ টু মেনটেন ইট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে প্রার্থী হওয়ার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে 3 জেলায়। আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। দিনাজপুর, বগুড়া ও ফেনীতে মিছিল করেছেন উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এছাড়া ফরিদপুর 3 আসনে চৌধুরী নায়াব ইউসুফ, 2 আসনে শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু, 4 আসনে শহীদুল ইসলাম বাবুল, নাটোর 2 আসনে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রার্থী ঘোষণা করায় উল্লাস প্রকাশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এই সিরিজেই টিম ডিরেক্টর হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার ও বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক। এছাড়া নারী ক্রিকেটারদের বেতন 35% বৃদ্ধি সহ সুবিধা বাড়ানো হয়েছে। বিসিবি নতুন পরিচালনা পর্ষদের 2য় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মুমিনুর রিপনের রিপোর্ট। কাগজে কলমে 2য় বোর্ড সভা হলেও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ সদস্যদের নিয়ে প্রথম বোর্ড সভা এটি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ড পরিচালক হয়ে এই সভায় যোগ দিয়েছেন উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবাউদ্দৌলা। প্রায় 7 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা থেকে টেনে তুলতে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই, তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএল এ সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইমপ্রেশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে আমার কাছে মনে হয়, আপনারা সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম। এই সিরিজে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে সাবেক ক্রিকেটার ও বর্তমান নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স না করলেও নারী ক্রিকেট দলের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলেও চূড়ান্ত হয়নি আর কোনো কিছুই। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।